Assalamu alaikum. Good morning to everyone. I am Dr. Sharmin Ahmed, Preventive and Family Medicine Specialist, and now Coordinator of Module-3 PGCFM. Today's my topic is nutritional disorders. Here I am discussing nutritional disorders in children mainly. Our learning objectives. To learn about the importance of nutrition in childhood development, to familiarize with the common nutritional disorders of children in Bangladesh, to know how to manage and when to refer. আমাদের ম্যানুয়ালে যেভাবে কন্টেন্টগুলো রাখা আছে, লেকচার আমি সেভাবে সাজিয়েছি, সেই হিসেবে আমরা এখন ফেইলিউর টু থ্রাইভ নিয়ে কথা বলবো। Outline of presentation. The participant will be able to review use of growth charts, define and able to identify FTT, that means failure to thrive, be familiar with the causes of FTT, learn management of children with FTT. Epidemiology. Failure to thrive is a common problem in pediatric populations. Accounts for 1 to 5% of referrals to children's hospital or tertiary care centers. May be underdiagnosed. 20 to 50% may not be picked up by physician. এখানে আমার একটু কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা জেনারেল প্র্যাকটিশনার যারা আছি তারা যদি এটাকে ঠিক মতো আইডেন্টিফাই করে ফেলতে পারলে, আর্লি ডিটেকশন আমরা ঠিক মতো যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি এবং এক্সাক্ট টাইমে যদি আমরা এটাকে হয় কোনো টার্সিয়ারি লেভেলে অথবা কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে রেফার করে দিতে পারি, তাহলে আমাদের এই জিপিদের কারণে আমরা এই পার্সেন্টেজটাকে কিন্তু আমি কনফিডেন্ট যে আমি এটা কমিয়ে নিয়ে আসতে পারবো। এখানেও এই পার্সেন্টেজটাকেও কমিয়ে নিয়ে আসতে পারবো আমরা। এবং আমাদের এই পিজিসিএফএম এর কোর্সের মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে যে আমরা যারা জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন তাদেরকে আমরা আপডেট করব, তাদের প্র্যাকটিসটাকে, তাদের নলেজটাকে আমরা আপডেট করে আমরা প্রাইমারি হেলথ কেয়ার লেভেল, বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার লেভেলটাকে আমরা একটা পর্যায়ে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব, যাতে আমাদের টার্সিয়ারি লেভেলে বা স্পেশালিস্টদের কাছে আমাদের লোডটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। Definition. Physical growth that is significantly less than that of the peers. FTT is sustained weight loss or failure to gain weight or a persistent fall in weight according to standard growth chart. আমি এখানে দুটো গ্রোথ চার্ট দেখিয়েছি, ওয়েট ফর এজ বয়েজ এন্ড ওয়েট ফর এজ গার্লস। এটা আমরা এমবিবিএস লেভেলে আমরা করেছি, আপনারা এটা একটু দেখে নেবেন। Causes of FTT. Inadequate calories, inability to utilize calories, increased caloric needs. More than one of these causes can overlap. Inadequate calorie intake. এটা কি কারণে হতে পারে? Faulty breastfeeding technique. Faulty breastfeeding technique আমরা ব্রেস্টফিডিং এর উপরেই কিন্তু একটি লেকচার নিয়ে নেওয়া যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, কারণ এটা ব্রেস্টফিডিং এর আমরা যারা ব্রেস্টফিডিং প্রোগ্রামের কোর্সে আমরা অ্যাটেন্ড করেছিলাম তারা আমরা এই অভিজ্ঞতাটা পেয়েছি যে ফিজিওলজি, অ্যানাটমি, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, ফল্টি টেকনিক অ্যান্ড আসল টেকনিক সবকিছুই এত সুন্দর করে শেখানো হয় যে এটা আমার মনে হয় জিপি প্র্যাকটিশনার যারা জিপি আছেন তাদের এটা জানা দরকার। যেমন আমি এখানে দেখাচ্ছি যে ফল্টি ব্রেস্টফিডিং টেকনিকে, এখানে আমি একটা স্লাইড দেখাচ্ছি, দেখেন এই মা তার বাচ্চাকে ব্রেস্টফিডিং করাচ্ছে। আমি জানি না মা আসলে কি তার আসল বসার টেকনিকটাকে জানেন নাকি সে অবচেতন মনেই মোটামুটি একটা রাইট পজিশনেই বসেছে। আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে এইটা আমরা জিপি আছি তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই ফল্টি ব্রেস্টফিডিং টেকনিক অথবা ফেইলিউর অফ ব্রেস্টফিডিং এস্টাবলিশমেন্ট এই কেসগুলো কিন্তু প্রচুর আসে, বিশেষ করে মহিলা জিপি যারা আছেন তাদের কাছে। তারা যদি আমরা ভালো করে মাকে কাউন্সিলিং করি বা নানি দাদিকে ভালো করে একটু কাউন্সিলিং করে দিই, তাহলে মনে হয় আমাদের এই সমস্যাটা আমরা অনেকখানি কমাতে পারবো।
যেমন কি মাকে প্রথমেই বলতে হবে যে মা একটা রিল্যাক্স পজিশনে বসবে, রিল্যাক্স ওয়েতে বসবে। মা ব্রেস্টফিডিং করার আগে মা তার ব্রেস্টটাকে ভালো করে পরিষ্কার করে নিবে, ঘর্মাক্ত যেন না থাকে। এবং দেখেন এই যে মার বাচ্চার মাথাটা এই মায়ের এই এলবো জয়েন্টের ফাঁকে আছে, তাতে হবে কি বাচ্চাটা এবং মা দুজনের পজিশনটা বেশ ভালো একটা অবস্থানে আসে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মায়ের যে নিপেলটা আছে সে বাচ্চার মুখে নিতে পারে না, সেটা বাচ্চার মুখ ছোট হওয়ার কারণেই হোক বা বাচ্চার ব্রেস্ট ফিডিং এর প্রতি অনীহাই হোক বা বাচ্চা সেরকম ক্ষুধার্ত না, সে যেই কারণেই হোক, যদি নিয়ম হচ্ছে যে এই আপার লিপে, বাচ্চার আপার লিপে নিপলটাকে একটু টাচ করাতে হয়, তখন বাচ্চা করবে কি মুখটা একটু বড় করে হা করবে, তখন নিপলটা মাকে বলতে হবে তখন নিপলটা বাচ্চার মুখের ভিতরে ঢুকে দিতে। এবং বাচ্চা যদি ঠিক মতো গ্রিপ করে নিপলটা এবং ঠিক তাহলে বাচ্চা বেশ জোর দিয়ে সাক করতে পারবে এবং তখন মায়ের সিক্রেশনটাও ভালো হবে। আর তাছাড়া আপনারা অ্যাডভাইস করবেন মায়ের নিউট্রিশন, মায়ের রেস্ট, বিশেষ করে মায়ের রেস্টের জন্য মাকে না যত বেশি আমাদেরকে কাউন্সিলিং করতে হবে তার চাইতে বেশি কাউন্সিলিং করতে হয় আমাদের নানি দাদি, তাদেরকে বলতে হবে যে মাকে সুযোগ দিতে হবে, মা যেন একটু ঘুমায়, মায়ের খাবারটা যেন পুষ্টির মানটা যেন ঠিক মতো থাকে। এবং জাস্ট আফটার ব্রেস্ট ফিডিং মা যেন ভালো করে পানি বা তরল জাতীয় কোনো খাবার খেয়ে নেয়, এই অ্যাডভাইস গুলা আপনারা দিবেন। তাহলে ফল্টি ব্রেস্টফিডিং টেকনিকের উপর কিছু কথা হলো। এখন আমরা ডাইলুটেড অ্যান্ড অর ইনকারেক্ট ফর্মুলা প্রিপারেশন, যেমন কি ডাইলুটেড এবং ইনকারেক্ট ফর্মুলা প্রিপারেশন আমরা কখন দেখি, যখন ব্রেস্টফিডিংটা হয় না তখন স্বাভাবিকভাবে সেই মায়েরা হয় গরুর দুধ অথবা টিনের দুধের উপর ঝুঁকে। তো ডাইলুটেড হয়ে যায় কারণ অনেক একটা হচ্ছে পভার্টি কারণে ডাইলুটেড করা হয়, আরেকটা হচ্ছে নানি দাদি বা মায়েরা মনে করে যে এক্সাক্ট যে কনসেন্ট্রেশনটা আছে সেটা দিলে বাচ্চা হয়তো ঠিক মতো হজম করতে পারবে না, বাচ্চার পেটে ব্যথা হবে, যার ফলে তারা ওভার ডাইলিউশন করে ফেলে। এই কারণেও বাচ্চা একটা পুষ্টিহীনতায় ভুগে। এবং ইনকারেক্ট ফর্মুলা কি? ইনকারেক্ট ফর্মুলা হচ্ছে টিনের গায়ে কিন্তু লেখা থাকে কত আউন্সে কতটুকু পানি দিতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা তাদের ইচ্ছা মতো পানিটা মিশিয়ে ফেলে। এইটা এভাবে আপনারা কাউন্সিলিং করবেন, যাতে যদি প্রথম কাউন্সিলিং হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মাস একেবারে বুকের দুধের উপর রাখা, কোনো পানিও না, এবং জাস্ট আফটার বার্থ কোনো মধু যেন না খাওয়ানো হয়, এইভাবে আপনারা কাউন্সিলিংটা করবেন, তাহলে ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশ হয়। এবং প্রথম 3 দিন খুব একটা ভালো সিক্রেশন হবে না মায়ের, এইভাবেও মাকে একটা আশ্বস্ত করতে হবে। তারপরে হচ্ছে আর্লি অর লেট উইনিং। আর্লি উইনিং অনেক সময় দেখা যায় 4 মাস বয়সেই বাচ্চাকে একটু হালকা পাতলা শক্ত খাবার ধরিয়ে দিচ্ছে, তখনই স্টমাকটা আপসেট হয় কারণ ডাইজেশনের প্রবলেম হতে পারে। লেট উইনিং 7-8 মাস হয়ে গেছে, তারপর দেখা যাচ্ছে যে বাচ্চাকে কোনো শক্ত খাবার দেওয়া হচ্ছে না। আরেকটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম উইথ সাকিং, সোয়ালোইং, যেমন সেরিব্রাল পলসি, ক্লেফট লিপ এন্ড প্যালেট, এই কেসগুলো আপনারা স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিবেন। স্পেশালিস্ট যখন একটা ট্রিটমেন্ট দিবে প্রয়োজন বোধে আপনারা ফলো আপ করবেন। ফল্টি ফুড সিলেকশন, নন অ্যাভেলেবিলিটি অফ ফুড, ফল্টি পারসেপশন অ্যাবাউট ডায়েট অ্যান্ড ফিডিং প্র্যাকটিস। ফল্টি ফুড সিলেকশন, যেমন প্রথমেই যদি আপনি একটা এমন একটা খাবার বাচ্চাকে দেওয়া হলো উইনিং আর্লি উইনিং পিরিয়ডে যে সেগুলো আসলে বাচ্চার খাবার না, তাহলে তো স্টমাক আপসেট হবে এবং উইনিং পিরিয়ডটা ডিলে হয়ে যাবে। সাধারণত আমরা কি দিয়ে শুরু করি, বলবেন যে সুজি, চালের সুজি অথবা বাজারে যে সুজি পাওয়া যায় সেই সুজি, অথবা যে আলু সিদ্ধ অথবা পাকা কলা চটকে দিয়ে, এগুলো দিয়ে অল্প অল্প করে বাচ্চাকে খাবারটা ধরাতে হয়। আর ফল্টি পারসেপশন অ্যাবাউট ডায়েট অ্যান্ড ফিডিং প্র্যাকটিস। ফিডিং প্র্যাকটিসটা কি? সবসময় মাকে এনকারেজ করবেন যে ডিমান্ড ফিডিং করাতে,
ওই ঘন্টা ধরে ধরে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াতে হবে, এই প্র্যাকটিসটা করবেন না। বাচ্চাকে ক্ষুধার যেন উদ্রেক হয়, সেই ডিমান্ড ফিডিং করলে সেই বাচ্চা দেখা যাচ্ছে যে পেট ভরে পরবর্তী যখন সে খাবারটা পায় সে পেট ভরেই খায়। তাছাড়া ক্রনিক ইলনেস রেজাল্টিং অ্যানোরেক্সিয়া অ্যান্ড ফুড রিফিউজাল যেমন টিউবারকুলোসিস, সিকেডি, এই কেসগুলো আপনারা স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিবেন। ওয়ার্কিং মাদার টু বি আউটসাইড ফর লং টাইম, যেমন বাচ্চা হয়েছে তারপর ওই মাকে চলে যেতে হলো বিদেশে কোনো কাজে, যেমন মিডল ইস্টের কান্ট্রিতে আছে, কিংবা কোনো মা কোনো লম্বা কোনো স্টাডি প্রোগ্রামে চলে গেল, তখন দেখা যায় যে এই মায়ের বাচ্চাদের একটা পুষ্টিহীনতায় ভুগে এবং ব্রেস্ট ফিডিং তো হয়ই না, বটল ফিডিং বলেন অথবা কাউস মিল্ক অথবা উইনিং পিরিয়ড, সবকিছুতে একটা একটা আনস্টেবিলিটি থাকে। চাইল্ড অ্যাবিউজ এবং নেগলেক্ট, এটা প্রচুর দেখা যাচ্ছে এখন আমাদের সোসাইটিতে। নেগলেক্ট, আমাদের যারা আমরা কর্মজীবী মা আছে তারা বাধ্য হই, সবার ঘরে তো নানি দাদি থাকে না, একান্নবর্তী পরিবার তো সবাই আমরা না, তখন দেখা যায় যে কাজের মানুষের কাছে বাচ্চা রেখে যেতে হচ্ছে। তারপর যেটা হয় আর কি, সেসব কারণেও বাচ্চার ক্যালোরি ইনটেকটা ঠিক মতো হয় না। এরপর হচ্ছে ইনএবিলিটি টু ইউটিলাইজ ক্যালোরিজ, ডিফেক্টিভ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এগুলোর মধ্যে কি আছে? ইন্টেস্টাইনাল হেলমিনথিয়াসিস, জিয়ারডিয়াসিস, ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, কাউস মিল্ক প্রোটিন অ্যালার্জি, সিস্টিক ফাইব্রোসিস। আপনারা আমরা যারা জিপি আছি তারা এই যে ইন্টেস্টাইনাল হেলমিনথিয়াসিস এগুলো আমরা ডিল করতে পারবো। একটা পিরিয়ডিক ডিওয়ার্মিং করাতে হবে আফটার 2 years। ক্রনিক লিভার ডিজিজ, সেটা অবশ্যই আপনি সিরোসিস অফ লিভার যদি থাকে তাহলে আপনি হেপাটোলজিস্টের কাছে রেফার করবেন, তারপরে আপনি ওই কেসগুলোকে ফলো আপ করবেন। ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমও আপনার তাই হবে, ফ্রুক্টোজ ইনটলারেন্স হতে পারে, ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে। এই কেসগুলো আপনি একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে অথবা ডায়েটিশিয়ানকে দিয়ে আপনারা একটা ভিজিট করাবেন। কাউস মিল্ক প্রোটিন অ্যালার্জি, অনেক বাচ্চাদেরই দেখা যায় যে কাউস মিল্ক প্রোটিন অ্যালার্জি হয়, সেসব ক্ষেত্রে তখনই ওই কাউস মিল্ক স্টক করাতে হবে এবং অন্যান্য যে খাবারগুলো আছে যেমন চালের সুজি আছে, সয়া প্রোটিন আছে, ওগুলা দিয়ে বাচ্চাকে নিউট্রিশনটা মেনটেন করতে হবে। সিস্টিক ফাইব্রোসিস আসলে জিপি লেভেলে তেমন কিছু করার থাকে না, এই কেসগুলো আসলে ওই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা হলে বাচ্চার উপকার হবে। ইনক্রিজড লস, পারসিস্টেন্ট ডায়রিয়া, পারসিস্টেন্ট ভমিটিং, যেমন কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এরপর আসছে ইনক্রিজড ক্যালোরি নিড, কখন হতে পারে? ক্রনিক রিকারেন্ট ইনফেকশন, যেমন রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এরপর আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, নিওপ্লাজম। অর্গানিক ডিজিজের মধ্যে আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, পারসিস্টেন্ট অ্যাজমা, ক্রনিক কিডনি ডিজিজ, হাইপো অর হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, টিউবারকুলোসিস অর নিওপ্লাজম, জেনেটিক কন্ডিশনের মধ্যে হচ্ছে ডাউন সিনড্রোম। আপনি অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস অফ এফটিটি, এজ অফ অনসেট যদি আমরা ধরি বার্থ টু 3 months, তাহলে ডায়াগনস্টিক কনসিডারেশনে আমি কি রাখবো? লো বার্থ ওয়েট, পেরিনেটাল ইনফেকশন, হিস্ট্রি অফ টর্চ ইনফেকশন, ফিডিং ডিফিকাল্টিস, CHPS, that means congenital hypertrophic pyloric stenosis, inborn errors of metabolism. 3 to 6 months আমরা diagnostic consideration আনবো feeding difficulties, GERD, cystic fibrosis, inborn errors of metabolism. 7 to 12 months আমরা মাথায় রাখবো inadequate calorie intake, intestinal parasites, psychological deprivation. 12 months onwards any systemic disease, psychological deprivation. এই যে সাইকোলজিক্যাল ডিপ্রাইভেশন, এই কেসগুলো কিন্তু আমাদের এখন অনেক পাওয়া যায় সোসাইটিতে। আমাদের এখন অনেক সমস্যা আছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন ভালো না থাকলে সেটা বাচ্চার উপর একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আছে। তারপরে বাচ্চা যদি নিজে ইনসিকিউর ফিল করে, যেমন ওয়ার্কিং মাদার যদি অন্য কাজের মানুষের কাছে বাচ্চা রেখে যায়,
তারপর আছে বাচ্চা নিজেও যদি যেভাবে চলতে চাচ্ছে, যেভাবে খেলতে চাচ্ছে, যদি সেভাবে সেটা সে না পায়, তারপর যদি অনেক আমরা আজকাল আর্লি স্কুলিং করছি, তাতেও কিন্তু বাচ্চাদের একটা মেন্টাল প্রবলেম হয়। কাজে আপনারা বাচ্চা মায়েদেরকে আপনারা সেই বুঝে কাউন্সিলিং করবেন। রেড ফ্ল্যাগ, signs symptoms suggesting medical causes of FTT. Cardiac findings suggesting CHD, chronic heart disease or heart failure, murmur edema, raised jugular venous pressure, developmental delay, dysmorphic features, failure to gain weight despite adequate caloric intake, organomegaly or lymphadenopathy, recurrent or severe respiratory mucocutaneous or urinary infection, recurrent vomiting, diarrhea or dehydration. ইনভেস্টিগেশন কি করব আমরা? প্রথমত ভালো করে আমরা হিস্ট্রি নিব, ফিজিক্যাল এক্সামিনেশন করব। সবসময় আপনারা জিপি লেভেলে দেখবেন যে যতটুকু টেস্ট না করালে না অতটুকু করবেন। ধাপে ধাপে আপনারা টেস্টগুলা করাবেন। তাতে হয় কি পেশেন্টের কনফিডেন্স লেভেলটাও বাড়ে। প্রথমে যদি আমরা পাতা ভরি কিছু ইনভেস্টিগেশন দিই, সুবিধাও আছে অসুবিধাও আছে। যেমন একটা রিক্সাওয়ালার বাচ্চাও তো আপনার কাছে চলে আসতে পারে, তো তার পক্ষে তো এই পাতা ভরে আমরা ইনভেস্টিগেশন দিয়ে দিলে তো সেটা এফোর্ড করতে পারবে না। দেখা যাবে যে আপনার কাছে সে আর দ্বিতীয়বার আসলোই না। কাজে আমরা যখন ইনভেস্টিগেশন গুলো সিলেক্ট করব, তখন প্রথমে এটা আমার অভিজ্ঞতা যে যতটুকু না হলেই না আমরা অতটুকু দিব, তারপরে ধাপে ধাপে আমরা এগোবো। আমরা কি করব? সিবিসি, ইএসআর, পিবিএফ, ইউরিন রুটিন অ্যান্ড সিএস, স্টুল রুটিন, CXR, PFU, tuberculin test, renal function test, endocrine, TSH, FT4, skeletal survey করব if abuse is suspected. ট্রিটমেন্ট আমরা কি করব? ডায়েটারি ম্যানেজমেন্ট, ইনভলভ আ ডায়েটিশিয়ান। সবসময় আপনারা মাথায় রাখবেন যে নিউট্রিশনিস্ট যারা আছে তারা যেভাবে ডায়েট প্ল্যানটা দিবে, আমরা ডাক্তাররা কিন্তু সেভাবে ওভাবে পারবো না। কাজেই যার যা ফিল্ড, তাকে সেই ফিল্ডে থেকে আমরা কাজ করার জন্য তাদেরকে সাহায্য করব। কাজে আমি যদি একজন ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়ে দিই, সে যদি একটা ডায়েট প্ল্যান করে দেয়, আমরা তারপরে ফলো আপ করলাম, আমরা মনিটর করলাম, রিঅ্যাসেসমেন্ট করলাম। এইভাবে আপনি দরকার যদি দেখা যায় যে সেরকম করে হচ্ছে না, গ্রোথটা মেনটেন হচ্ছে না, তাহলে প্রয়োজনের আপদে আমি স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেবো, অথবা ওই ডায়েটিশিয়ানের কাছে আমি আবার পাঠালাম যে না, ওর তো ওয়েট গেইন হচ্ছে না। Developmental stimulationটা কি? The definition is plain and simple. They are activities that arouse or stimulate your baby's sense of sight, sound, touch, taste, and smell. Infant stimulation can help and improve your baby's attention span, memory, curiosity, and nervous system development. Large and small muscle skills, hand control, such as used in pouring juice or using a fork, large muscle movement involved in crawling, walking, running, and jumping, the understanding of relationships, that some things are bigger or smaller, softer or harder, that qualities can be understood as an absolute idea, soft, but also in relation to something else, যেমন the feathers are softer than blankets. যেমন কি আপনারা ডেভেলপমেন্টাল স্টিমুলেশন এভাবেও করাতে পারেন, যখন মাকে বাবাকে কাউন্সিলিং করবেন, যে যখন আপনারা খেতে বসেন, বাচ্চাকেও আপনারা সাথে নিয়ে খেতে বসবেন। বাচ্চা ওই যে থালার থেকে খাবারটা নিয়ে এসে মুখের ভিতর ঢুকাচ্ছে, এই যে তার একটা প্র্যাকটিস হচ্ছে, একটা ওরিয়েন্টেশন হচ্ছে, এটাই হচ্ছে ডেভেলপমেন্টাল স্টিমুলেশন। তাতে কি হয়, প্রথম দিকে বাচ্চা সবকিছু নষ্ট করুক, কিন্তু তার তো ডেভেলপমেন্টাল স্টিমুলেশনটা ভালো হচ্ছে, এবং এই বাচ্চাগুলো যত আঙুলের কাজ বাচ্চারা যত বেশি করবে, সেসব বাচ্চাদের ব্রেন ম্যাচুরিটিটাও ভালো হয়। তারপরে আমরা কি করব? ট্রিটমেন্ট অফ স্পেসিফিক কজ। When to refer? Failure to dietary management, serious underlying medical condition, severe malnutrition, suspected child abuse.
Where to refer? উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠিয়ে দেব, জেনারেল হসপিটালস, মেডিকেল কলেজ হসপিটালস, পেডিয়াট্রিশিয়ানস, pediatric surgeon, endocrinologist, gastroenterologist, or dietitian. Community outreach activities of FTT. Infant and young child feeding recommendations of exclusive breastfeeding up to 6 months of age and family diet up to 2 years of age with malnutrition. Integrated management of childhood illness, recommendations of family diet from 2 to 5 years of age. এখনকার টপিকস আমি কথা বলবো সেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া। কজেস হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়ার কি কি? আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি and vitamin B12 deficiency. Anemia is serious public health problem in Bangladesh. Around 46% of under 5 children are suffering from anemia. Iron deficiency is the most common nutritional deficiency. Iron deficiency anemia is considered to be the main type of anemia among young children in Bangladesh. Iron deficiency anemia causes. কি cause আছে? Dietary deficiency, increased demand, impaired absorption and blood loss. Dietary deficiency কোথায়? Decreased intake অথবা delayed weaning. Increased demand কখন? Preterm baby, low birth weight, adolescence. Impaired absorption কখন হবে? malabsorption syndrome, PM, protein energy malnutrition, chronic diarrhea. প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে একটা ভালো একটা ট্রিটমেন্টের মধ্যে একটা ডায়েট হচ্ছে যে চাল এবং ডাল মিলিয়ে যে খিচুড়িটা হয় করি আমরা, মিথিওনিন এবং থিওনিনের যে কম্বিনেশনটা, এটা সাধারণত আমরা যাদের অতটা এবিলিটি নাই, অনেক বেশি হাই রিচ ভালো প্রোটিন খাওয়ানোর মতো, তাদেরকে অ্যাডভাইস করবেন এইভাবে বাচ্চাকে ডেইলি একবার বা দুবার এই কম্বিনেশনে একটা খাবার দিতে। ক্রনিক ডায়রিয়া, আপনাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে কোনটা অ্যাকুট, কোনটা ক্রনিক, কোনটা পারসিস্টেন্ট ডায়রিয়া, সেই হিসেবে আপনারা চিকিৎসা দিবেন। ক্রনিক ডায়রিয়া অনেক মাই কিন্তু ঠিক মতন ওরসালাইন বাড়াতে পারে না, এই ব্যাপারেও আপনারা ভালো করে কাউন্সিলিং করবেন যে কিভাবে কি পরিমাণে কতটুকু খাওয়ানো যাবে এবং কতটুকু রাখা যায়, এগুলো আপনারা চেম্বারে প্র্যাকটিস করবেন। Blood loss, hookworm infestations, GI bleeding, cow's milk, and allergy. Dietary source of iron, এখানে কিছু ছবি দেখানো হয়েছে, আপনারা এটা একটু দেখে নিন। তাছাড়া একটা বেশ কিছু ছবি বাদ পড়েছে, আমি আনতে পারিনি, যেমন কচু শাকে প্রচুর আয়রন আছে, তারপরে কলিজা, এগুলাতেও কিন্তু ভালো আয়রন আছে, এগুলো আপনারা অ্যাডভাইস করবেন। তবে ডিম, এগুলা আর একটা ডিমের ব্যাপারে একটু কথা আছে, সেটা হচ্ছে যে অনেক বাচ্চাই দেখবেন, যেমন আমাদের আইডিয়াটা কি, মায়েদের আইডিয়াটা হচ্ছে যে প্রথমে কুসুমটা ধরায়, কুসুমটা তো ফ্যাট, এটা তো হার্ড ডাইজেস্টেড ম্যাটেরিয়ালস, কাজেই আপনারা মা যদি সাদা অংশটা দিয়ে 2-1 দিন প্র্যাকটিস করিয়ে তারপর যদি কুসুমটা ধরায়, তাহলে ডিমটা বাচ্চারা সহজেই হজম করতে পারে। আর আরেকটা জিনিস সবসময় মায়েদেরকে অ্যাডভাইস করবেন আপনারা, যে আজকে যদি একদম একটা আর্লি উইনিং পিরিয়ডের কথা বলছি, আজকে যদি একটা নতুন খাবার শুরু হয়, তাহলে আজকে আগামী 2-3 দিনের মধ্যে আর ওই খাবারটা বাদে আর নতুন কোনো খাবার যেন অ্যাড না হয়। ওই নতুন খাবারটা দিয়ে 2-1 দিন প্র্যাকটিস করানোর পরে এই খাবারের সাথে আরেকটা নতুন খাবার ধরাতে বলবেন, তাহলে হয় কি স্টমাক আপসেট বা ডাইজেস্টিভ প্রবলেমটা সাধারণত হয় না। ক্লিনিক্যাল ফিচার্স, সিমটমস অ্যান্ড সাইন, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, তাছাড়া কি পেলোর পাম্পস, সোলস অ্যান্ড কনজাংটিভা, অ্যানোরেক্সিয়া, ইরিটেবিলিটি, পিকা, ইনজেস্ট নন ফুড সাবস্টেন্সেস। কিছু বাচ্চারা আছে যে খাবার না অন্য জিনিস আছে এগুলো মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। Atrophic glossitis. Pica, what does pica mean in medical terms? Pica is the eating or craving of things that are not food.
It can be disorder in itself or a sign of other culture or medical phenomena. The ingested or craved substance may be biological, natural, or man-made. তাছাড়া কি হবে অ্যাট্রোফিক গ্লসাইটিস, স্টোমাটাইটিস, কলোনাইটিয়া, পোর ডেভেলপমেন্ট। লং টার্ম কনসিকুয়েন্সে কি হবে? পোর স্কুল পারফরমেন্স, lessen work capacity, increase susceptibility to infection, poor development, impaired growth, and mental retardation. ইনভেস্টিগেশন আপনি কি করাবেন? সিবিসিতে হিমোগ্লোবিন পার্সেন্টেজ লো পাবেন, পিভিএফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, রেড সেল ইনডিসেস এর মধ্যে এমসিভি, এমসিএইচ লো হবে, আর ডিডব্লিউ দ্যাট মিন্স রেড সেলের উইথটা ইনক্রিজড হবে, রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল অথবা লো থাকতে পারে, ফেরিটিন লো থাকবে, সিরাম আয়রন লো হবে, টিআইবিসি হাই থাকবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনি মাথায় কি রাখবেন? থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, লেড পয়জনিং। ট্রিটমেন্ট, নিউট্রিশন, কাউন্সিলিং। নিউট্রিশনের সব বিষয়গুলোই প্রথমে চিকিৎসা দেওয়ার আগেই কিন্তু মেইনলি আসে কাউন্সিলিং। কাউন্সিলিং একটা বিরাট রোল প্লে করে। তার সাথে আপনি মেডিসিন, তারপরে ডায়েট প্ল্যান এগুলা দিতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 6 months of age, এমনকি কোনো পানীয় না। কমপ্লিমেন্টারি ফিডিং টু স্টার্ট, ডায়েট রিচ উইথ আয়রন কন্টেনিং ফুডস, মিট, বিনস, ফিশ, পোলট্রি, গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো। Iron supplementation for preterm low birth weight babies. Oral iron therapy, iron 6 mg elemental iron per kg per day for 3 to 4 months. Prevention, periodic deworming. When to refer? Non-response to oral iron therapy. Severe anemia which will need blood transfusion. Diagnostic confusion. Vitamin D নিয়ে এখন কথা বলছি। Vitamin D is fat-soluble vitamin. Principal function of vitamin D is to maintain calcium and phosphorus by absorption of calcium from blood, reabsorption of calcium from distal renal tubule, interacts with parathyroid hormone to balance calcium level. Calcium and phosphorus level maintain bone mineralization and neuromuscular function. ভিটামিন ডি এর এখানে কিছু সোর্সের ছবি দেখানো আছে, সান রে তো আছেই, তারপরে আমাদের দেশে এখন টুনা ফিশ পাওয়া যায়, এগ তো আছে, মিল্ক আছে, ফিশ আছে, তারপরে স্যালমন ফিশ অবশ্য একটা স্পেসিফিক ক্লাসে এটা অ্যাভেল করতে পারে, চিজ এগুলো আছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন, দ্যাট নোজ rickets, a skeletal disorder that results in soft and weak bones in children due to vitamin D deficiency. Undermineralized bone is soft and less rigid, so growing bones bend and twist abnormally. Rickets. Mature bone mineralization failure is osteomalacia. Causes of rickets. Vitamin D deficiency, prolonged no or under exposure of sunlight, diet deficiency in vitamin D. Other cases, CKD, chronic kidney disease, chronic liver disease, malabsorption syndrome, familial hypophosphatemic rickets, drugs মধ্যে আছে phenytoin এবং phenobarbital. Clinical feature. Clinical feature আমরা কি পাবো? Bow legs or knock knees, fracture of bones, delayed widening of the wrist, তারপরে delayed dentition, rachitic rosary, pot belly, recurrent respiratory tract infection. এখানে rachitic rosaryটা দেখানো হয়েছে। এটা কি যে rachitic rosary refers to expansion of the anterior rib ends at the costochondral junctions and is most frequently seen in rickets as nodularity at the costochondral junction. এই যে দেখেন এখানে ল্যাটারাল ভিতে ভালো বোঝা যাচ্ছে, এই যে নোডুলের মতো হয়ে আছে। ইনভেস্টিগেশন কি করাবো? এক্স-রে, lower and upper limbs, finding will be
widening, cupping, fraying of metaphysis, wide gap between epiphysis and metaphysis, generalized osteopenia of bones, deformities of long bones, fracture of the bones. CXR peer view, rachitic rosary present. ইনভেস্টিগেশনে আরো কি আছে? সিরাম ক্যালসিয়াম লো অথবা নরমাল থাকতে পারে, সিরাম ফসফরাস নরমাল লো ইন হাইপোফসফেটেমিক রিকেটস, সিরাম অ্যালকালাইন ফসফেটিস এলিভেটেড থাকবে, ভিটামিন ডি লেভেল লো থাকবে। আদার্স কি? প্যারাথর্মল করাবো, রিনাল ফাংশন টেস্ট করাবো, ইউরিন ফর ফসফেট। ট্রিটমেন্ট: vitamin D supplementation, STOS therapy, 300,000 to 600,000 international unit oral or IM over a day, or 2,000 to 5,000 international per day for 4 to 6 weeks, followed by maintenance therapy, 400 to 600 international unit per day. Calcium supplementation dibo, adequate calcium rich diets. স্টস থেরাপিটা বলছে যে পেডিয়াট্রিক ভিটামিন ডি যেটা আছে ডেফিসিয়েন্সি ক্যান লিড টু নিউট্রিশনাল ব্রেকেটস এন্ড এক্সট্রা স্কেলেটাল কমপ্লিকেশন। কমপ্লায়েন্স উইথ ডেইলি থেরাপি ক্যান বি ডিফিকাল্ট, মেকিং হাই ডোজ শর্ট টার্ম ভিটামিন ডি স্টস থেরাপি অ্যাট্রাক্টিভ টু কারেক্ট ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। প্রিভেনশন কিভাবে করাবো? Encourage করবো exposure to sunlight, intake of diet rich in vitamin D and calcium. কিসে পাবো? egg yolk, butter, fatty fish, milk and meat products, liver. এখন আরেকটি টপিকস নিয়ে কথা বলছি, ওবেসিটি। এটা এমন একটা টপিকস যে এটা কিন্তু অনেক বড় একটা সোশ্যাল প্রবলেম হয়ে গেছে এখন। আপনাদের এটাকে জিপি যারা আছেন তারা এটা বেশ পাবেন এই কেসগুলো। তো এখানে আপনাদের এটা একটা ভালো একটা জ্ঞান থাকতে হবে, আপনি কিভাবে এগুলা ঠিক করবেন, কিভাবে ম্যানেজ করবেন। Obesity has been declared an epidemic in many high-income countries. Obesity and overweight in children and adolescents is an emerging public health concern alongside undernutrition in low and middle-income countries. The prevalence of obesity and overweight is alarming among the school-aged children in Bangladesh. Childhood obesity leads to adult obesity, a chronic preventable condition. ওবেসিটি আপনারা এখানে এই চার্টটা আমরা সবাই জানি, তারপর একটু দেখে নেবেন। যখন বিএমআই মোর দেন 30 হবে তখন আমরা এটাকে ওবেস বলবো। ওবেস আর ওভারওয়েট হচ্ছে 25 to 30। বিএমআই ক্যালকুলেশনটা আপনারা একদম সবসময় আপনারা একদম প্র্যাকটিসের মধ্যে রাখবেন। এটা খুবই ইজি, কোনো তেমন কঠিন না। একটা জেনারেল প্র্যাকটিশনার যারা বসবেন প্র্যাকটিস করতে, সেখানে একটা ওয়েট মেশিন থাকবে, একটা হাইট মাপার একটা স্ট্যান্ড থাকবে। ওয়েটটা নিয়ে নেবেন, হাইটটা নিয়ে নেবেন, আর এভাবে ফর্মুলা ফেলে দিবেন। বিএমআই পার্সেন্টাইল চার্ট এটা একটু দেখে নিয়ে। আচ্ছা, ইটিওলজি কি? মোস্টলি এক্সোজেনাস, ইটিং টু মাচ হাই ক্যালোরি ফুড, জাঙ্ক ফুড। এখন তো ঘরে ঘরে এই প্র্যাকটিস। আপনার খাবার দোকানের কোনো এখন আর কোনো মানে আনলিমিটেড খাবারের দোকান, এবং সেখানে সব এই জাঙ্ক ফুড, অতিরিক্ত তেলের খাবার, অতিরিক্ত ভাজা পোড়ার খাবার, এবং এটা এই খাবারগুলোর প্রতি শুধু বাচ্চারা না, বুড়োরা আমরাও সবাই ঝুঁকে যাই। কাজে এই ফুড গুলার থেকে কিভাবে বাচ্চাকে সরিয়ে, মাকে কিভাবে আপনারা কাউন্সিলিং করবেন, মাকে এভাবে বুঝাবেন যে আপনি খাবারগুলো অন্যভাবে একটু ঘরে আপনি তৈরি করতে পারেন কিনা দেখেন। আর বাচ্চাকেও বুঝাবেন যে তুমি তো মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেলে তোমাকে দেখতে বাজে দেখা যাবে। এইভাবে বাচ্চার মনের মধ্যে যদি আপনি একটা অ্যালার্টনেস বা কনসিয়াসনেসটা তৈরি করে দিতে পারেন, তাহলেও কিন্তু বাচ্চা নিজের থেকে যখন ঘুরে যাবে তখন দেখবেন যে ওবেসিটিটা কমে যাবে। টু লিটল এক্সারসাইজ, সেডেন্টারি লাইফস্টাইল। আমাদের এখন যা হয়, খেলার মাঠ সেরকম নাই, আমাদের সব বাচ্চারা মোবাইল হাতে,
হয় কম্পিউটারের সামনে, নয় মোবাইলের সামনে, নাহলে টিভির সামনে। এটা একটা বিরাট ইফেক্ট এখন আমাদের সোসাইটিতে পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই ওবেসিটি। Genetic obesity runs in families. Other causes: endocrine, hypothyroidism, Cushing syndrome, Down syndrome, Prader-Willi syndrome, CNS tumor, drugs or corticosteroid, sodium valproate, etc. Complication: poor self-esteem due to peer bullying or cosmetics. এটা হতেই পারে, হ্যাঁ। Asthma, exercise intolerance, sleep apnea, acanthosis nigricans, fatty liver disease, hypertension, dyslipidemia, diabetes mellitus, PCOS. PCOS এখন দেখা যায় যে টিন এজারদের মধ্যে পিসিও এত বেশি কমন, আলট্রাসোনোগ্রাম করতে গেলে পার অ্যাবডোমিনাল প্রোবটা ধরলেই দেখা যায় যে এবং মায়েরাও যখন নিয়ে আসে যে মেনস্ট্রুয়েশনের প্রবলেম হচ্ছে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন অথবা অনেক বাচ্চা মোটা হয়ে যাচ্ছে, তখন হয় আপনি থাইরয়েড চেক করা দেখবেন যে থাইরয়েড এর সমস্যা, আবার সেটা এক্সাজারেট হচ্ছে পিসিওতে। এবং এই পিসিও কেসগুলা যখন তাদের ম্যারিড লাইফে যে দেখা যায় যে ইনফার্টিলিটি কেসে চলে গেছে। কাজেই আপনার ওই মেয়ে হোক ছেলে হোক, তাদের মধ্যে যদি একটা কনসিয়াসনেসটা ডেভেলপ করানো যায় যে তুমি যেটা খাবা সেটাকে তোমাকে বার্ন করে দিতে হয়, বার্ন করতে হবে কিভাবে, সেই পদ্ধতিগুলো আমরা সবাই জানি। জিম আছে, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, বাসায় আমাদের যত ছোট বাড়ি ঘরই হোক ওর মধ্যেই তাকে খুঁজে নিতে হবে তার এই ক্যালোরিটা সে কিভাবে বার্ন করবে। ইনভেস্টিগেশন: আমরা কি করবো? ব্লাড গ্লুকোজ করাবো, সিরাম লিপিড প্রোফাইল করবো, থাইরয়েড ফাংশন টেস্ট করাবো, আদার্স টু বি ডান অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল কন্ডিশন। ম্যানেজমেন্ট: ডায়েটারি ম্যানেজমেন্ট টেকেন কেয়ার বাই এ ডায়েটিশিয়ান। ডায়েটিশিয়ানের কাছে দিয়ে পাঠিয়ে আমরা একটা ডায়েট চার্ট আপনার মেনটেন করাবো। ব্যালেন্সড hypocaloric diet depending on age and height. Physical activity at least 30 to 60 minutes a day. Cycling, aerobics, football, cricket, walking, skipping, etc. আমি কিছু কিছু মাকে দেখেছি, আমি বলবো এই মাগুলো বেশ ইন্টেলিজেন্ট। বাচ্চাকে স্কুল থেকে যদি খুব একটা দূরে না হয়, স্কুল থেকে হেঁটে হেঁটে বাসায় চলে আসে। এইভাবে এই প্র্যাকটিসটাও যদি করা যায় তাহলেও কিন্তু বাচ্চাদের অনেকখানি উপকারে আসে। আর লিমিট স্ক্রিন টাইম, টিভি, ট্যাব, কম্পিউটার, সেডেন্টারি গেমস, এগুলাকে লিমিট করে দিতে হবে। ফলো আপ ফর প্রোগ্রেস, may need referral to dietitian, gym instructors and pediatricians. এরপরের টপিকস হচ্ছে কনস্টিপেশন। For practical clinical purpose, constipation is defined as is infrequent, hard and or painful defecation. Behavioral cause: a child presenting with constipations consider following: not enough fiber in the diet, stool withholding behavior, too much consumption of milk, less fluid intake, lack of physical activities, too early or forceful toilet training, change in routine of daily life. Causes of constipation children: functional 95% cases, organic যেমন আছে হার্সপান ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, অ্যানাল স্টেনোসিস, মেনিনগোসিল স্পাইনা বাইফিডা, ড্রাগ অ্যান্টিকনভালসেন্ট। কমপ্লিকেশনের মধ্যে কি আসবে? অ্যানাল ফিশার, রেক্টাল প্রোল্যাপস, ফিকাল সোয়ালিং। Investigation: plain X-ray abdomen, multiple air fluid level, evidence of bowel obstruction, barium enema X-ray, presence of dilated proximal colon and constricted distal colon in Hirschsprung disease, thyroid function test T3, FT4, TSH. Management: advise parents on how to improve bowel movements, regular intake of high fiber foods, fruits, vegetables, beans, pulses, whole grain breads, fish, etc. Scheduled toileting: schedule a specific time for daily toilet and make toilet time comfortable. Encourage and reward child to move the bowels. Never punish them if they don't try to move bowel or soil the pants. Prescribe a simple husk laxative. Treat the underlying cause.
এখানে কিছু ছবি দেখানো আছে, যেমন এগুলো ফুড টু ইট ভার্সেস ফুড টু অ্যাভয়েড। এই খাবারগুলো জাস্ট একটু মাথায় রাখলেই হবে যে চকলেট এবং রেড মিট এগুলোর জন্য বেশি না খায় বাচ্চারা, আর খাবে শাকসবজি, অ্যাপেল, তারপরে নাটস, এগুলা খাবে। এরপরে টপিক হচ্ছে ফুড অ্যালার্জি। Introduction. A food allergy is an abnormal immune response to food. The symptoms of the allergic reaction may range from mild to severe. They may include itchiness, swelling of the tongue, vomiting, diarrhea, hives, trouble breathing, or low blood pressure. This typically occurs within minutes to several hours of exposure. When the symptoms are severe, it is known as anaphylaxis. Common foods involved include cow's milk, peanuts, eggs, shellfish, fish, nuts, soya, wheat, and fruits. Symptoms of food allergy. Gastrointestinal কি হবে? Nausea, vomiting, abdominal pain, diarrhea. Systematic anaphylactic shock. Cutaneous urticaria, angioedema, atopic dermatitis, respiratory rhinitis, laryngeal edema, and asthma. এখানে কমন ট্রিগার যেগুলো কিছু দেখানো হয়েছে এবং সিমটম গুলো দেখানো হয়েছে। Anaphylactic shock, a generalized shock reaction, can have any of the other symptoms in addition to severe loss of blood pressure and cardiac arrhythmia, can have multiple organ failure. If not treated immediately, can be fatal. Food-induced anaphylaxis is not a rare occurrence. Food allergy is the most common cause of anaphylaxis in US emergency rooms. Yearly estimates 50,000 anaphylactic reactions, 2,000 hospitalization, 100 to 150 deaths. Currently, no active treatment for food allergy other than strict avoidance of the offending food. Treatment for food allergies. No cure. Many are lifelong. Specific evidence of offending food. What does it mean to have a food allergy? Strict food avoidance is only way to prevent a reaction. Just one little bite can hurt. Treatment for food allergies, medications, antihistamine, H2 blocker, bronchodilator, steroids, epinephrine. There is no cure for food allergies and no way to prevent reactions when exposure occurs. Act quickly, do not delay. Epinephrine is the medication of choice for the treatment of acute anaphylaxis. Delay of or failure to administer epinephrine may contribute to a fatal outcome. When in doubt, use the EpiPen. The side effects of the EpiPen would include fast heartbeat and other cardiovascular symptoms. The life-saving benefit of epinephrine outweighs the risk of side effect in an anaphylactic reaction. Arrange emergency transfer of the patient. লাস্টের কথাটাই হচ্ছে আমাদের আসল কথা। আমার ব্যক্তিগতভাবে আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি প্রায় গত 25 বছর, আমি রিসেন্টলি রিটায়ার করেছি। আমি এই ধরনের অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন গুলাকে আমি খুব একটা বেশি হ্যান্ডেল করিনি। জিপিতে কিছু বিষয় আছে, আপনারা সবাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বললাম যে একটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন ইমার্জেন্সি কেসগুলো আপনার টারশিয়ারি লেভেলে আপনি পাঠিয়ে দিবেন, হসপিটাল লেভেলে পাঠিয়ে দিবেন। কারণ আমাদের দেশে এখনো সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি যে আপনি কতটুকু কি করলেন, কতটুকু কি করতে চেয়েছিলেন আপনাকে সবাই রিয়েলাইজ করবে। আমি বর্তমানে ইউএসএ তে আছি। আমি সেদিন আমার একজনকে নিয়ে আমি ইমার্জেন্সিতে যেতে হয়েছে। সেখানে দেখলাম যে ইমার্জেন্সিতে ওরা পুলিশ খাড়া করে রাখে, দাঁড় করিয়ে রাখে। তা আমাদের দেশে তো সেটা সম্ভব না।
আমি যে সেন্টারে আমি কাজ করেছি বা যারা হসপিটালে আছে, তারা কি পুলিশ প্রহরায় কাজ করে? মোটেই না। যার জন্য পেশেন্ট পার্টি আমাদের উপরে খুব অনায়াসেই চড়া হতে পারে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি। এপিপেনের একটা ছবি দিলাম। আর ফুড অ্যালার্জিস অ্যান্ড সেন্সিটিভিটিস কনক্লুশনস affect a small percentage of the population, but reactions can occasionally be severe, even life-threatening. For patients hearing, thanks to all. Hello. Thank you, Dr. Sharmin Ruma, for wonderful presentation. এটা আমার মনে হয় আমরা যারা ফ্যাসিলিটেটর আমাদেরও দু একটা জিনিস শেখার আছে, আমাদের আসলে সবার কাছ থেকে। হ্যালো, হ্যালো, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? জি, অবশ্যই। হ্যাঁ, ইপিপেনের কথাটা যে পরে নিয়ে আসছো, ইপিপেনে তো মানে ওই জিনিসটা যেটা যে ফুড অ্যালার্জির যে কোনো ট্রিটমেন্ট নাই, এটাকে আসলে আমার মনে হয় ইফ ইউ লুক এট দ্যাট ওয়ে এটাকে ট্রিটমেন্ট হিসেবে বলা যেতে পারে আর কি। যখন সিভিয়ার রিয়াকশন হয় বা অ্যানাফিলাক্টিক রিয়াকশন হয়, যেটা বিশেষ করে অটো ইনজেক্টর আছে আর কি, আমি জানি না বাংলাদেশে এটা অ্যাভেলেবল কিনা। তো যদি এটা অ্যাভেলেবল করা যায় যাদের সিভিয়ার ফুড অ্যালার্জি আছে ডায়াগনোসড আর কি, কারণ অনেক সময় হয় কি অনেকের নাট অ্যালার্জি থাকে, অনেক খাবারের মধ্যে নাট মিক্স থাকে, বিস্কিটের মধ্যে, কেকের মধ্যে, ওনার জানে না। তো যদি অটো ইনজেক্টর অ্যাভেলেবল হয় এবং যারা অ্যাফোর্ড করতে পারে আর কি, ওদেরকে যদি আমরা অ্যাডভাইস করি যে এটাকে সবসময় সাথে রাখার জন্য, কারণ অনেক সময় কোথাও বেড়াতে যায় বা কোনো কিছু মিক্স থাকে খেয়ে ফেলে, অথবা অনেকের এটা জাস্ট নিউট্রিশনাল ইয়ার সাথে যায় না, তারপরে যেহেতু ইপিপেনের কথাটা আসছে, যেমন কারো বি স্টিং অ্যালার্জি থাকে বা এরকম কোনো অ্যালার্জি থাকে, তারা যদি এটা ক্যারি করতে পারে, যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয়, ইট মাইট বি এ গুড আইডিয়া আর কি। থ্যাংক ইউ আদারওয়াইজ ইটস এক্সিলেন্ট লেকচার। থ্যাংক ইউ। শুভ, আমি কিন্তু বলেছি যে এই ধরনের বেশি অ্যানাফিলাক্টিক শকে পেশেন্ট জিপি চেম্বারে ডিল না করাটাই ভালো। এটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ে যায়। তারপর জাস্ট একটু বলে রাখা আর কি দুটো কথা। না, যখন রিয়াকশনটা হয় তখন তো মানে আমি বলতেছি যারা কমিউনিটিতে থাকে, সে ফর এক্সাম্পল একজন রেস্টুরেন্টে গেল খেতে, তখন তার রিয়াকশন হলো, তাকে যদি আমরা জানিয়ে দেই যে তখন কি করতে হবে, এই জিনিসটা তার নলেজে থাকলো। আর ইপি পেনটা যদি আমি বাংলাদেশের সিচুয়েশন জানি না যে এটা রেডিলি অ্যাভেলেবল কিনা, যদি অ্যাভেলেবল হয় প্রেসক্রিপশনটা তার থাকলো, সে এটা ক্যারি করলো আর কি এনিওয়্যার। বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়ে বা যারা একটু সচেতন, যারা ইয়াং অ্যাডাল্ট আছে, ওরা যদি ইয়ে করে তাহলে অ্যাটলিস্ট কিছু লাইফ সেভ হতে পারে। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমাদের এখানেও প্রায় লোকজন মারা যাচ্ছে। কিছুদিন আগে একটা বাঙালি মেয়ে মারা গেল, রেস্টুরেন্টের নাট অ্যালার্জি ছিল, তার কাছে ইপিপেন ছিল না, মানে অ্যাম্বুলেন্স আসতে সে মারা গেল। তো ওই কথাগুলি আগে মানে ওদেরকে জানিয়ে দেওয়া, মানে আমাদের দায়িত্বটা হচ্ছে জানানো, তারপরে যদি ক্যারি আউট না করে দ্যাট ইজ নট আওয়ার ফল্ট, এই আর কি। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, আমি খুব একটা মানে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে বিএমআই বাচ্চাদের ব্যাপারে কোন বয়স থেকে আমরা ব্যবহার করা শুরু করবো? বিএমআই আমি বুঝতে পারিনি, আবার বলেন। আমরা বাচ্চাদের গ্রোথ ফ্যাক্টর গুলোতে তো গ্রোথ চার্ট গুলো ব্যবহার করি একটা এজ পর্যন্ত, তাই তো? সেটা কোন এজ পর্যন্ত ইউজ করবো গ্রোথ চার্ট গুলো? আর বিএমআই তারপর আমরা শুরু করবো। বিএমআই যেমন অ্যাডাল্টে আমাদের জন্য খুব ইজি, বাচ্চাদের কোন বয়স থেকে আমরা বিএমআই ইউটিলাইজ করা শুরু করবো? এটা আমরা কি 16 এর আমি একটু বলবো রুমা? বলো। হ্যাঁ, এটা ইউজুয়ালি 14 আগে ইউজ করা হয় না বিএমআইটা, মানে টিপিক্যালি 16 এন্ড অ্যাবাভ বিএমআই ইউজ করা হয় আর কি। এখন এটার কোনো এক্সাক্ট মানে সায়েন্টিফিক কাট অফ পয়েন্ট আছে কিনা সে ব্যাপারে আমি 100% শিওর না, কিন্তু কমন প্র্যাকটিস হচ্ছে যে নট বিলো 14 আর কি, আমরা বিএমআই চার্টটা ইউজ করি না, 16 এন্ড অ্যাবাভে যে করি আর কি। থ্যাংক ইউ শুভ। থ্যাংক ইউ।
আসলে আমি নিউট্রিশন সম্বন্ধে যা আপনাদেরকে আজকের লেকচারে যেটা বললাম, আপনারা এখানে যারা পার্টিসিপেট করেছেন তারা আমার চেয়ে অনেক অনেক ভালো জানেন, আমি ডেফিনেটলি আমি এটা এগ্রি করি। আহ, তারপরে আমাদের যেহেতু একটা কোর্স, আমাদের ক্লাস নিতে হচ্ছে, আমরা যতটুকু পেরেছি আমাদের ম্যানুয়াল অনুযায়ী আপনাদেরকে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এবং কেউ কেউ যদি আরো কিছু শেয়ার করতে চান নিউট্রিশনাল ডিসঅর্ডারের উপরে, এখানে শেয়ার করতে পারেন আপনাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি ডক্টর ইসরাত। জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে পেডিয়াট্রিশিয়ান অথবা স্যার ম্যাডামরা সবসময় ভিটামিন সাপ্লিমেন্ট মানে ভিটামিন সিরাপ বাচ্চাদেরকে দেওয়া ডিসকারেজ করে, কিন্তু আমরা এরকম অনেক পেশেন্ট পাই যে বাচ্চারা একটু জ্বর ঠান্ডা কাশি হলে একটা ভিটামিন সিরাপ অথবা এরকম সাপ্লিমেন্ট খেয়ে থাকে। এটার যৌক্তিকতা, দেওয়ার যৌক্তিকতা কতটুকু, কিংবা আমরা আমরা দিব কিনা, প্র্যাকটিস করবো কিনা, কিংবা করলেও কখন করবো, কখন দিব পেশেন্টদেরকে? আপনার যেটা হচ্ছে যে আমরা ডেভিডসন পরে কিন্তু আমরা সবাই মেডিসিন পাশ করি, তাই না? কিন্তু তারপরেও দেখা যায় যে কোনো ডাক্তার প্র্যাকটিসটা একটু ভালো ওর চাইতে। এগুলো কেন হয়? এগুলো হচ্ছে যার যার কারিশমা। আপনি একটা ভিটামিন যদি দিলে, সাথে দিলে, আমার ব্যক্তিগত এক্সপোজার থেকে বলছি এটা এমন কোনো ক্ষতিকর বাচ্চার জন্য হবে না। আর কিছু কিছু যেমন আছে ভিটামিনের সাথে যখন আমরা জিঙ্ক থেরাপি গুলো আজকাল ইনপুট করি, আমি তো আমার পার্সোনাল অভিজ্ঞতাতে দেখি যে বাচ্চার একটু খাওয়ার রুচিটা বাড়ে এবং বাচ্চা ফিল বেটার করে এবং বেটার ফিল করে, এবং মায়েরাও বেশ ভালো একটা আপনার উপর একটা কনফিডেন্স লেভেল, একটা ভালো একটা লেভেল গ্রো করে। তা আমি মনে করি না যে দিলে খুব একটা কিছু সাংঘাতিক রকমের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে বলে আমি মনে করি না। জি ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি ডক্টর সাফা বলছি। ম্যাডাম জি আমি বলেন। জানতে চাচ্ছি যে অনেক বাচ্চা থাকে যাদের ফ্যামিলিয়াল মানে ফ্যামিলিতে দেখা যায় যে বাবা মা এরকম অ্যালার্জিক কন্ডিশন গুলো থাকে, অ্যালার্জিক অ্যাজমা এরকম বা হচ্ছে তাদের হয়তো বংশানুক্রমিক ভাবে কি ইয়াতে ইওসিনোফিল কাউন্ট বেশি, অ্যালার্জিক কন্ডিশনটা বেশি, খুব সহজেই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন গুলো আর্টিকেলি এগুলো হয়। আচ্ছা, আর হচ্ছে তো বাচ্চা তো যখন কোনো কোনো বাচ্চা এমন আসে যাদের স্পেসিফিক কোন ফুড অ্যালার্জি বা কি কারণে হুম, হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু হুম, আবার হচ্ছে হয়তো মানে কিন্তু আবার স্কিনে সামান্য একটু ধুলাবালি বা এরকম হলেই ইচিং হচ্ছে, এমনিতে হুম, ফিজিক্যালি দেখলে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোনো স্কিন ডিসঅর্ডার, বা হুম। দেখা যাচ্ছে যে একটু হয়তো এক টুকরা গোস্ত বা এরকম সামান্য কিছুতেই তাদের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হচ্ছে। সেক্ষেত্রে বাচ্চাদের কি যে অ্যান্টিহিস্টামিন যদি দেয়া যায়, তাহলে সেটা কি মানে কতদিন দেয়া যাবে? 1 দিন বা 2 দিন, 5 দিন এরকম রাখবো, নাকি একটা ভালো বেনিফিট বা পরবর্তী যাতে এরকম সহজেই না হয় সেজন্য 14 দিন বা এরকম কয়দিনের দেয়া যেতে পারে ম্যাডাম? এটা আমরা সাধারণত এটা ডিপেন্ড করে আপনার সাইন গুলা কি আছে। যদি রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যায় তাহলে একটা লম্বা সময়ের জন্য জি আপনাকে ম্যাডাম, তখন তো সেটা ইনসুলিন বা এমার্জেন্সি, ব্রঙ্কোডাইলেটর। এমার্জেন্সি না, এমার্জেন্সি বাদে ম্যাডাম যদি তাহলে তাহলে হ্যাঁ ওই সাধারণত 5 থেকে 7 দিনের মতো একটা 5 থেকে 7 দিন শুরু করলে 5 থেকে 7 দিন রাখবো। রাখতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ওই
আমি একটু পার্টিসিপেন্টসদের জিনিস জানতে চাচ্ছি। আমি মডিউল 3 এর কোঅর্ডিনেটর। আপনারা মডিউল 3 তো চলছে এখন, আপনারা কি কোনো সমস্যা বোধ করেছেন বা কিছু আমাদের কি আর একটু কোনো কিছু আপগ্রেডেশনের কোনো দরকার আছে কিনা? থাকলে যদি অ্যাডভাইস থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। ডক্টর শারমিন রোমা অ্যালাউ করলে আমি ওই যে প্র্যাকটিক্যালটা সম্বন্ধে এক লাইনের একটা কথা বলতে জি চাচ্ছি। জি জি বলেন। সেটা হচ্ছে যে আমাদের যারা লার্নার আপনারা সবাই জানেন মনে হয় যে আমাদের আগামী সপ্তাহে আগামী উইকেন্ডে ফেস টু ফেস ক্লাস এবং প্র্যাকটিক্যাল হওয়ার কথা। তো যেহেতু আমাদের প্র্যাকটিক্যালটা তো ডিপেন্ড করে ইয়ের উপরে, এই ভলান্টিয়ার বা পেশেন্টের উপরে। আপনারা যেহেতু জানেন আমাদের দেশের কনটেক্সটে ফিমেল পেলভিক এক্সামিনেশন বা পেপসম্যান নেয়া এই টেকনিকগুলি আমাদের ভলান্টিয়ার পাওয়া আসলে অলমোস্ট ইম্পসিবল, যেহেতু আমরা হসপিটাল বেসড ট্রেনিং না। তো সেই জন্য আমরা কিছু মডেল অ্যারেঞ্জ করেছি। তো মডেলগুলি আনফরচুনেটলি ঈদের বন্ধের কারণে আমরা যে কুরিয়ার করে পাঠাই অস্ট্রেলিয়া থেকে, যেই ইয়ে করে পাঠাই সেটা ঈদের সময় যেহেতু বাংলাদেশি মালিকানাধীন বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে এটা আসলে ট্রান্সপোর্ট করতে একটু দেরি হচ্ছে। এটা সম্ভবত আগামী উইকেন্ডের আগে গিয়ে পৌঁছবে না। তো আমরা কোঅর্ডিনেটরদের সাথে কথা বলে হয়তো আপনাদের কাল পরশু জানিয়ে দেব যে এই প্র্যাকটিক্যালটা হয়তো তার পরবর্তী কোনো একটা উইকেন্ডে আর কি 1 বা 2 উইক পরে হবে। যদি সেরকম হয় তাইলে আগামী শুক্রবারের ক্লাসগুলি অনলাইনে হয়ে যাবে আর কি। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন, আপনারা নোটিফিকেশন পাবেন আর কি খুব সহজেই। আমরা খুবই মানে দুঃখিত যে আপনাদের এই সময় মতো আমরা ইয়ে করতে পারি না, কিন্তু আমাদের অনেক চেষ্টা থাকা সত্ত্বেও আমরা আসলে সময় মতো এটা অর্গানাইজ করতে পারিনি ট্রান্সপোর্টটা আর কি। আপনারা জানেন যে কাস্টমার ঝামেলা থাকে, এখান থেকে ওখানে পাঠানোর ঝামেলা থাকে। আর মডেলের উপর যেহেতু প্র্যাকটিস হবে সেহেতু আমাদের তো আর ভলান্টিয়ার পাওয়া সম্ভব না, সেই জন্য একটু দেরি হতে পারে। তো হোপফুলি আপনারা এই জিনিসটা একটু কনসিডার করবেন এবং রিঅ্যাডজাস্ট করে নেবেন। থ্যাংক ইউ। ম্যাম থ্যাংক ইউ। একটা কথা বলতে চাচ্ছিলাম, আগামী শুক্রবার ইয়াতে 44 বিসিএস বাংলাদেশে, তো হচ্ছে অনেকেই হয়তো পার্টিসিপেট করবে সেখানে প্রিলি পরীক্ষা। তো আগামী উইকেন্ডে যদি ফেস টু ফেস না হয়ে অনলাইন হয়, তাহলে আমরা হচ্ছে ম্যাডাম ফেস টু ফেস ক্লাসগুলো মিস করলাম না আর কি। এটা একটা রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, আচ্ছা এটা ঠিক আমার আছে। মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, কারণ আগামী উইকেন্ডে এটা অনলাইন, যেহেতু শনিবারে আপনাদের আসতে হচ্ছে না বিকজ অফ জি স্যার। ইয়ে, তাইলে তাইলে এটা আমরা অনলাইন করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তাইলে আপনাদের জন্য সুবিধা হবে আর ইন্টারফারেন্সটা হবে না আর কি। জি স্যার, থ্যাংক ইউ ভেরি আমরা মাচ। আমরা জানাবো আপনাদের। হুম হুম। হুম ওকে হুম। ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ডক্টর জাহিদ হাসান আপনাদেরকে জানাবেন বিএইচএস থেকে। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। এই জায়গাটা নরমাল এই বেগুনি বেগুনি ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন বলছি। জি বলেন। ম্যাডাম আমাদের যে থিওরি ক্লাসগুলো হচ্ছে এটার সাথে যদি একটু আমাদের জোরে বলেন, ফেসবুক, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। হ্যালো ম্যাডাম শোনা যাচ্ছে কি? বলেন। হ্যালো। শুনতে পাচ্ছেন এখন? জি বলেন, আপনি বলেন। ম্যাডাম আমাদের যে থিওরি ক্লাসগুলো হচ্ছে সেগুলোর সাথে থিওরি ক্লাসের সাথে যদি দু একটা ক্লিনিক্যাল কোশ্চেন অ্যাড করে একটু ক্লাসে আলোচনা করা হয়, সেটা মনে হয় আমাদের সবার জন্য একটু ভালো হয়। এটা আসলে এই এবার আমরা কতটুকু পারবো এটা আপনার এই রিকোয়েস্টটা রাখতে, কারণ আমাদের ম্যানুয়ালে কন্টেন্ট অনেক 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 আছে। আমাদের অনেকেরই স্লাইড অনেক হয়ে যাচ্ছে, ওই স্লাইড শেষ করতেই অনেক সময় চলে যায়। তারপরে আপনার একটা ভালো একটা অ্যাডভাইস আমি মনে করি, আমরা এটা মাথায় রাখলাম, আমরা চেষ্টা করব সামনে এটা ইমপ্লিমেন্ট করতে। থ্যাংক ইউ। মামা মামনি
তাহলে কি আমরা ক্লাসটা শেষ করতে পারি এখন? কষ্ট লাগছে? না, ক্লাস আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি, যাতে সবাই একটু চা খাওয়ার বিরতি পায় নেক্সট ক্লাসের আগে। হ্যাঁ, আমি মনে করছি সেটাই। হুম। নুসরাত, আইটি নুসরাত কি আছো তুমি? ম্যাম আমি আছি। হ্যাঁ, তাহলে কি এটা ক্লোজ করে দিবে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, যদি ওনাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি আমি। জি, ঠিক তাহলে আছে। কি আমরা ক্লাসটা শেষ করে দিলাম? হ্যাঁ, জি ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। জি।